ঢাকা ইউনিভার্সিটির আসিফ নজরুল, যিনি বর্তমানে বাংলাদেশের একজন অন্যতম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি সাম্প্রতিক জেনেভা কনভেনশন, বিশেষ করে সুইজারল্যান্ডে গিয়ে কিন্তু আওয়ামী কর্তৃক হেনস্থার শিকার হয়েছেন। এখন দোষটা কি ইনার নাকি যারা আওয়ামী লীগের যারা তাকে হেনস্থা করার চেষ্টা করেছে তাদের, এটা আপনাদের জানার কিন্তু খুবই প্রয়োজন। এবং এই ডক্টর আসিফ নজরুলের কারণে কিন্তু আমরা পরবর্তীতে গ্রেপ্তার হওয়ার একটা সমূহ জায়গা তৈরি করে দিচ্ছি, বা বাংলাদেশে আওয়ামী পুনরুদ্ধারের জন্য এই আসিফ নজরুল কিন্তু বিভিন্নভাবে প্রচেষ্টা, যাকে অপপ্রচেষ্টা বলা হয়, সেটা কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। আজকের ভিডিওটি দেখুন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন কেনই ভাই আসিফ নজরুল গংদের একটা আপনার প্রচেষ্টা হচ্ছে আওয়ামী পুনর্বাসনের জন্য। যিনি গতকালকে একই নাম হয়ে যায়, আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি আছেন, তিনি কিন্তু এই দুইজন মিলে বা আরও উপদেষ্টা মণ্ডলীর কিছু ব্যক্তিত্ব এবং তারা যাদের মানে ঊর্ধ্বতন ব্যক্তিত্ব আছেন, তারা নিয়ে কিন্তু এই জেনেভা কনভেনশনে তারা যোগ দেয়। পরবর্তীতে তখন তারা ওই রাষ্ট্রদূত ওই জায়গায় মানে একটু দেখা সাক্ষাৎ করতে যায়, তখনই কিন্তু আসিফ নজরুল আওয়ামী ব্যক্তিত্ব কর্তৃক হেনস্থার শিকার হয়। এখন একটা জিনিস আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে এই আসিফ নজরুল কিন্তু আওয়ামী লীগদের একটু সাপোর্টে কথা বলে, বা আওয়ামী লীগ বাংলাদেশে এতটা স্বনামধন্য রাজনৈতিক দল, তাদের কেন নিষিদ্ধ করা হবে বা তাদেরকে আইনগতভাবে কোনোভাবেই আবার রাজনীতিতে প্রবেশ করতে দেওয়া যায় কিনা, তার জন্য কিন্তু আসিফ নজরুল ছাড়া যথেষ্ট তৎপরতা চালিয়েছেন, এতদিন আপনারা সকলে জানেন। তারই একটা বই প্রকাশ আওয়ামী লীগরা তাকে দেখিয়ে দিয়েছে। এখন একটা জিনিস আপনারা দেখুন, নাৎসি বাহিনীর কথা অনেকেই শুনেছেন, জার্মানি বা হিটলার এই জাতীয় কিছু। এখন কথা হচ্ছে, নাৎসি বাহিনী যদি পুনরুদ্ধার বা পুনরায় রাজনীতিতে তাদের প্রবেশ করতে দেওয়া হয়, তাহলে অবস্থাটা কী হবে? সেই দিক থেকে বাংলাদেশ আওয়ামী লীগ আদতে রাজনীতিতে সঠিকভাবে তারা বিচরণ করতে পারবে কি না, সেটা এখন সন্দেহের প্রশ্ন। এবং আসিফ নজরুল স্যার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগকে কীভাবে আবার পুনর্বাসন করা যায়, এজন্য নানামুখী প্রচেষ্টা। তিনি শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া তিনি পাশে বসেন না। এই যেরকমটি আসিফ নজরুলের ছবি পাশে বসে আপনাদেরকে বিষয়গুলো বলছি, ঠিক তার উপদেষ্টা মণ্ডলী বা তার যে কার্যালয় আছে সেখানে তার পিছনে কিন্তু শেখ মুজিবের ছবি। তিনি তাকে অত্যাধিক শ্রদ্ধা করে থাকেন বিভিন্ন টক শোতে, বিশেষ করে তার অসমাপ্ত আত্মজীবনী নিয়ে কিন্তু আসিফ নজরুল যথেষ্ট বক্তব্য দিয়েছিলেন, যে আসলে তার এই 15 আগস্ট হত্যাকাণ্ড নিয়ে। আসিফ নজরুলকে নিয়ে কিন্তু আগের থেকে সমালোচনা আসছে, বিশেষ করে দেলোয়ার হোসেন সাঈদী, যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তারকে রাজাকার হিসেবে সর্বপ্রথম যিনি প্রথম আলোতে কলাম লিপিবদ্ধ করেছেন এই আসিফ নজরুল স্যার। এখন কথা হচ্ছে, আসিফ নজরুল কিন্তু বর্তমানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অনেকটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই দিক থেকে আপনি যদি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন, জার্মানি নাৎসি বাহিনীকে কিন্তু আবারও রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। মানে বিষয়টি দিয়ে এরকমই হয়। আওয়ামী লীগের অবশ্যই অবদান আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে, সেটা অস্বীকার করার মতো নয়। কিন্তু এই আসিফ নজরুল স্যার তারা যদি আওয়ামী লীগকে সেই দাসে এখনও দেখতে থাকে, সেটা কীভাবে কী সম্ভব? আসলে আওয়ামী লীগ যে একটা অধপতনে নিয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে, এবং তারা একটা স্বৈরশাসন কায়েম করেছে। একই সাথে আপনার যিনি প্রধান ব্যক্তিত্ব ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু বাংলাদেশের প্রথম স্বৈরশাসক হিসেবে সমগ্র বিশ্বের বুকে আবির্ভূত হয়। বিশেষ করে 1972 থেকে 74 দুর্ভিক্ষ হয়। এই যে 3-4 বছরের ভিতরে তার যে একটা একদলীয় শাসন কায়েম করা শেখ মুজিবুর রহমানের, তার পিছনে কিন্তু এই আওয়ামী লীগের যথেষ্ট অবদান আছে। এই আওয়ামী লীগ শেষ পর্যন্ত ছিল না। শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ থেকে, বিশেষ করে তিনি আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কৃষক শ্রমিক আওয়ামী লীগ নাকি একটা নাম। এখন সেই বাকশালের মাধ্যমে ওয়ান পার্টি ওয়ান লিডার ওয়ান কান্ট্রি, মানে একটি দেশ একজন নেতা একজনের মাধ্যমে প্রচারিত হবে, এরকম একটা বিষয় তারা মানে চাপিয়ে দিয়েছিল বাঙালিদের মধ্যে। একই সাথে শেখ মুজিবুর রহমান কিন্তু তার ছেলে যিনি আসতেন শেখ কামাল, সম্ভবত তাকে আজীবনের জন্য, মানে তিনি তো আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকবেন বা বাংলাদেশের রাষ্ট্র প্রধান হিসেবে থাকবেন। পরবর্তীতে তিনি মারা যাওয়ার পর শেখ কামালকে তার অধরস্থ প্রধান ব্যক্তিত্ব হিসেবে রাখার একটা চেষ্টা চালিয়ে গেছিলেন শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে তো 15 আগস্ট তাকে জয় বাংলা করে দেওয়া হয়। ঠিক আসিফ নজরুল স্যার এই আওয়ামী লীগকে কিন্তু আবার ফিরিয়ে আনার জন্য, বা শেখ মুজিবুর রহমানের যে একটা ভালোবাসা সেটা তিনি দেখানোর চেষ্টা করেন। এই শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের কন্যার কারণে কিন্তু বাংলাদেশ দীর্ঘ 15 বছর একটা স্বৈরশাসনের কবলে পতিত হয়েছিল। ঠিক সে আসিফ নজরুল স্যার কীভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে। এখন কাজের কথা বলে আমাদের আজকে অনুষ্ঠান শেষ করি, সেটা হচ্ছে এই আসিফ নজরুল স্যার কিন্তু প্রথম দিক থেকে যদি আওয়ামী লীগের উপর যে তাদের রাজনীতিতে নিষেধাজ্ঞা বা এই যে ছাত্রলীগ নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার প্রক্রিয়ায় তিনি যদি কথা বলতেন, তাহলে অতটা সাহস তারা পেত না। মানে তারা দেখতেছে কী রে স্যার এখনও সেইভাবে আমাদের ঢালাওভাবে প্রচার করছে না, বা তিনি আমাদের যতটা অগ্রণী ভূমিকা রাখা দরকার সেটা রাখছে না। সেই দিক থেকে তার একটা রোশনালের মধ্য দিয়ে পড়ে গিয়েছে এই আসিফ নজরুল। এর কথা হচ্ছে
এই যে ডক্টর ইউনূস প্রশাসনের মধ্যে আসিফ নজরুল স্যার এবং আরেকজন আছে যে মজুমদার আলী ইমাম মজুমদার, এই সমস্ত ব্যক্তিত্বের কারণে কিন্তু আওয়ামী লীগ অনেকটা জায়গা পেয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে বাংলাদেশে স্বৈরশাসন যাতে আর ফিরে না আসে সেজন্য যা করতে হবে আসলে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আগামীতে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনটা যত দ্রুত সম্ভব সেটার প্রচেষ্টা চালাতে হবে, না হলে এইভাবে নানামুখী ষড়যন্ত্রের কারণে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবারও তার স্থান গেড়ে দেখতে পারে। এখন কথা হচ্ছে আসিফ নজরুল কিন্তু এইভাবে মানে সুইজারল্যান্ডের জেনেভা কনভেনশনে একটা হেনস্থার শিকার হন আওয়ামী ব্যক্তিত্ব কর্তৃক। সেই দিক থেকে আসিফ নজরুল এই বিষয় থেকে কতটা শিক্ষা নেবে সেটা এখন সন্দেহের প্রশ্ন। আসলে তিনি বিগত বছরগুলোতে যখন আওয়ামী স্বৈরশাসন ছিল তখন তিনি কিন্তু মিডিয়ার সামনে যথেষ্ট ভালো ভালো বক্তব্য দিয়েছেন এবং এই হাসিনার পতনের ক্ষেত্রে ছাত্রদেরকে পিছন থেকে যিনি অন্যতম উপদেষ্টা বা আহ্বায়ক হিসেবে কাজ করেছেন এই আসিফ নজরুল, কিন্তু পরবর্তীতে তিনি এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমাদের ফেলে দিবেন, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন কথা হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটি ইন্টারমিন গভর্নমেন্ট হিসেবে প্রচারিত হচ্ছে, সেখানে আসিফ নজরুল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেই দিক থেকে আসিফ নজরুলের কাছ থেকে আমরা যতটুকু আশা করেছি ততটুকু কিন্তু পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের রাজনীতিতে। যদিও তারা ওই যে স্বাধীনতা সংগ্রামের যথেষ্ট অবদান রেখেছিল, সেই অবদান সেই জায়গায় থাকবে, কিন্তু আওয়ামী লীগ এই যে পরবর্তীতে রাজনীতিতে এসে যে একটা অবস্থা করলো, এরকম একজন সম্মানিত ব্যক্তিত্ব তাকে এইভাবে হেনস্থা, আসলে এটা কিন্তু তার নিজের কারণেই হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। যাক, এখন শেষ বড় কথা হচ্ছে আসিফ নজরুল স্যার তার এই ভুল থেকে কতটা শিক্ষা গ্রহণ করতে পারেন সেটা সময় বলে দেবে। আসলে তিনি তার যে বৈচিত্র্যময় ক্যারিয়ার, বিশেষ করে তিনি একজন লেখক, একজন সংগঠক এবং ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক এবং ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত, অন্তপক্ষে বিদেশ থেকে তিনি কিন্তু যথেষ্ট আইন বিভাগে মানে আইন বিষয়ে লেখাপড়া করেছেন এবং তার কাছ থেকে আমরা যতটা আশা করেছিলাম এই গণঅভ্যুত্থান বা গণবিপ্লবের পরবর্তী মুহূর্তে, আসলে সেটা কিন্তু হচ্ছে না। সেই দিক থেকে যেটা বলতে হলে আসিফ নজরুল বা তার হৃষ্টপৃষ্ট যারা আছেন, বিশেষ করে তাদের এখনও সময় আছে, বিশেষ করে আওয়ামী লীগকে কীভাবে বাংলাদেশের রাজনীতি থেকে বহিষ্কার করা যায় তার জন্য তার চেষ্টা চালাতে হবে, এটা আমি মনে করি। কিন্তু আপনি যতটা তাদের স্কোপ দেবেন ততটাই আপনার কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হবে, যেমনটি এই যে আপনি গতকালকে জেনেভা কনভেনশনে যে একটা সমস্যার সম্মুখীন হলেন। যখন কথা হচ্ছে আসিফ নজরুল স্যারের সেই সুমতি উদয় হোক, তিনি আসলে একই সাথে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক, অন্যদিকে বলতে গেলে তিনি বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জামাই। বিশেষ করে হুমায়ুন আহমেদের ছোটো কন্যা শিলা আহমেদকে তিনি বিবাহ করেছেন। এর আগে কিন্তু তিনি রোকেয়া প্রাচীর সাথেও ঘর বেঁধেছিলেন, সেখানে যে কোনো একটা সমস্যা হয়েছে। রোকেয়া প্রাচী কিন্তু অত্যাধিক আওয়ামী প্রিয় ব্যক্তিত্ব, সেই দিক থেকে তার সাথে কেন আন্ডারস্ট্যান্ডিং হলো না সেটা আসলে বুঝি না। যাক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসিফ নজরুলকে নিয়ে আপনার মন্তব্য কী, এবং তিনি এভাবে আওয়ামী লীগ পুনরুদ্ধার করার চেষ্টা করতে থাকলে আপনার এবং চাপ আসবে, আওয়ামী লীগ থেকে তো চাপ আসবেই, যারা আওয়ামী বিরোধী তাদের থেকেও যথেষ্ট চাপ আসবে বলে আমি মনে করি। আর আপনি কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।